এখন স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে যতটা না ভয় করে তার থেকে অনেক বেশি বামপন্থীদেরকে ভয় করে, অনেক বেশি আইএসএফ কে তারা ভয় করে। শওকত মোল্লা সম্পর্কে বাংলার সাধারণ মানুষ জানে, সেটা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণেই আমরা জেনেছি যে শওকত মোল্লা বোমা বাঁধে, শওকত মোল্লা এলাকায় হিংসা সৃষ্টি করে। সমালোচকেরা বলছেন যে শওকত মোল্লা মতো ব্যক্তিরা শুভেন্দু অধিকারীর থেকে তুলনায় বেশি ভয় পান নওশাদ সিদ্দিকীকে। ঠিকই তো, কারণ শওকত মোল্লা যে এলাকাতে রাজনীতিটা করেন সেই এলাকায় রাজনীতি করবার ক্ষেত্রে তার সব থেকে বড় মূলধন যদি বলা হয় তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংক। দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃত পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষকে তিনি নানাভাবে কাউকে কারোর হাতে বন্দুক ধরিয়ে, কারোর হাতে বোমা ধরিয়ে, কাউকে বিজেপির ভয় দেখিয়ে সেই মানুষগুলোকে একত্রিত করে রাজনীতি করে এসছেন এবং সেখানে তৃণমূলের একাধিপত্য, সে একাধিপত্যকে স্থাপিত করেছেন এবং তার মাথায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার পক্ষে খুব সহজ যে শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে রাখা, তাদেরকে বঞ্চিত করেও একত্রিত করে রাখা যায়। কিন্তু নওশাদ সিদ্দিকী যখন এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন আসেন এবং বিশেষ করে যখন ভাঙড় থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়, তখন সংখ্যালঘু সম্প্রদায়ের সেই এলাকার মানুষও তারা বোঝেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে তারা একটা বিকল্প প্রতিনিধি হিসাবে তারা খুঁজে পেয়েছেন। এবং যে রাজনৈতিক দলটা বামপন্থীদের সঙ্গে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যখন বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন এবং বিভিন্ন লড়াই সংগ্রামে যখন একসঙ্গে আমরা পথ চলেছি, তখন বামপন্থীদের কথার মতোই আইএসএফ বা নওশাদ সিদ্দিকীকেও আমরা বলতে শুনেছি, বাংলার মানুষকেও বলতে শুনেছি যে তৃণমূল আর বিজেপি যে বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এই রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরির রাজনীতি করতে হবে। এবং সেই কথা ভাঙড়ের মানুষ, ক্যানিং এর বিভিন্ন স্তরের মানুষ নওশাদ সিদ্দিকীর উপর ভরসা রাখছেন, বিশ্বাস করছেন বলে তার মিটিং এ, মিছিলে, রক্তদান শিবিরে প্রচুর মানুষ আসছে। এবং সেটা শওকত মোল্লার কাছে চ্যালেঞ্জ, কারণ শওকত মোল্লা দিনের পর দিন ওই এলাকার পিছিয়ে পড়া মুসলিমদেরকে হাতে বোমা ধরিয়ে, বন্দুক ধরিয়ে, তাদেরকে অত্যাচার করে, শোষণ করে বিজেপির ভয় দেখিয়ে একত্রিত করার চেষ্টা করছিল। সে একত্রিত করবার কাজটা আগামী দিনে তার কাছে আরো বেশি কঠিন হবে, নওশাদ সিদ্দিকী যত শক্তিশালী হবে। সেই কারণে তার কাছে অনেক বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা শওকত মোল্লা কতটা নিতে পারবে না নিতে পারবে এটা তার বিষয়, কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট ভাষা নওশাদ সিদ্দিকী যেভাবে বলতে চাই আমরাও একই রকম ভাবে অতীতেও বলে এসেছি এবং একসঙ্গে আবারও বলবো যে শওকত মোল্লারা, আরাবুলরা যাদের হাতে বাঁশ, লাঠি, বোমা, বন্দুক ধরিয়ে বিজেপির ভয় দেখিয়ে রাজনীতি করতে চায়, ওদের হাতে কলম ধরাতে হবে, ওদের শিক্ষা, ওদের স্বাস্থ্য, ওদের চাকরিকে সুনিশ্চিত করতে হবে। আর একটা শেষ প্রসঙ্গে যাব, ঠিক এই ভয়, এই যে সংখ্যালঘু ভোট, এই ভয়ে কি আজকে যখন অধিকার সমাবেশ হলো শহীদ মিনারে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, সেখানে খোদ নওশাদ সিদ্দিকীকে আস্থা দেওয়া হলো না, কলকাতা হাইকোর্ট বাধা দান করলো, তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ বাধা দান করলেন। সেই কারণে এই ভয়টা কি রয়েছে শাসকের মনে? খুব ভয় থাকাটা তো খুব স্বাভাবিক। এখানে কোর্টের কিছু নির্দিষ্ট নিয়ম ছিল, কারণ শেষবারে যখন ওদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছিল সেখানে একটা সমস্যা তৈরি হয়েছিল, তাই কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়ে আমার কিছু বলার নেই। তবে একটা কথা তো বলতেই হয় যে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যে কোনো বিরোধী রাজনৈতিক দল তাদের প্রতিষ্ঠা দিবস হতে পারে, আন্দোলনের কর্মসূচি হতে পারে, নিজেদের গণতান্ত্রিক অধিকার মিটিং মিছিল করবার ক্ষেত্রে হতে পারে, বারে বারে প্রশাসক এবং শাসক দলের পক্ষ থেকে প্রত্যক্ষ বাধা দান এসেছে। বারে বারে কোর্টে আশ্রয় নিয়ে সভা, মিটিং, মিছিলের অনুমতি আদায় করতে হয়েছে। এটা কেন হবে? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক রাজ্যে যে যার কথা বলবে, মিটিং মিছিল করবে এবং স্বাভাবিকভাবে সেই অধিকার আইএসএফ এরও আছে, সেই অধিকার অন্যান্য বিরোধী দলগুলোর আছে। এখন স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে যতটা না ভয় করে তার থেকে অনেক বেশি বামপন্থীদেরকে ভয় করে, অনেক বেশি আইএসএফ কে তারা ভয় করে। ভয় করার পিছনে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই 12-13 বছরের শাসনে পশ্চিমবঙ্গে সামগ্রিক কোনো উন্নয়ন করেনি। সামগ্রিকতার ক্ষেত্রে একটা দুটো বিষয় উদাহরণ থাকতে পারে, সেগুলো নিয়ে প্রশংসাও থাকবে, কিন্তু তার উল্টো দিকে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের যে জীবনযাত্রা, গণতান্ত্রিক অধিকার, ভালোকে ভালো বলবার ক্ষমতা, ভুলকে ভুল বলবার ক্ষমতা, এই জায়গাগুলো যখন কেড়ে নেয়, একটা সামগ্রিক একটা ক্রিমিনালাইজেশন তৈরি করেছে সমাজের অভ্যন্তরে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে নির্বাচনে জেতাবার ক্ষেত্রে দুটো কাজ আরএসএসই তারা করিয়ে দিচ্ছে। আরএসএস দিল্লি থেকে তাদের কিছু উন্মাদ নেতাদেরকে পাঠাচ্ছে এবং এই রাজ্যে শুভেন্দুর মতো কিছু উন্মাদ তৈরি করেছে, যারা সব সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলছে, মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, মসজিদের বিরুদ্ধে কথা বলছে, মন্দিরের মন্দিরের কথাবার্তা বলছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই হুমায়ুন কবিরের মতো কিছু উন্মাদ নেতা তৈরি করেছে, জোকারদেরকে তৈরি করেছে। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সুড়সুড়ি দিয়ে
এই নির্বাচনের যে বৈতরণী 19 সালে 21 সালে বা 24 সালে এভাবে বারবার পার হওয়ার চেষ্টা করেছে, কিন্তু বামেরা বলো আইএসএফ বলো তারা যখন বিকল্পের কথা বলছে, হ্যাঁ ঠিক 21 সালে আমাদের এই বিকল্পের কথা বাংলার সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি বা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি, কারণ তখন এনআরসি কে নিয়ে একটা অন্যরকম পরিবেশ ছিল। 24-এর ক্ষেত্রে একই রকম পরিবেশ তারা তৈরি করবার চেষ্টা করেছে, কিন্তু বারবার তো একই রকম ভাবে হবে না। বারবার এভাবে মানুষকে হিন্দু মুসলমানের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি, এই রাজনীতি দিয়ে পার পাওয়া যাবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বোঝেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে শখের সংখ্যালঘু ভোট ব্যাংক, যার মধ্য দিয়ে সে নিশ্চিন্তে বসে থাকে কোনো রকম উন্নয়ন না করে, কিছু আরাবুল শাহজাহানদের হাতে বাঁশ লাঠি বন্দুক ধরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে বসে থাকে, এই নিশ্চিন্ততা তারা প্রতিদিন তাদের ভয় হচ্ছে, তাদের ঘুম তাদের শেষ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে বামপন্থীরা এবং আইএসএফ এই বিকল্পের কথাগুলো বলছে বলেই। একেবারে আমরা দেখতে পেলাম বিজেপির অন্দরমহলে গোষ্ঠী দ্বন্দ্ব, বারংবার সমালোচকরা বলেছেন এখন প্রকাশ্যে, কারণ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, সেটা বারংবার সমালোচকরা সমালোচিত করেছেন। কিন্তু এই যে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে সর্বসমক্ষে চলে আসা, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বলছেন যে রাজ্যের ব্যস্ততম নেতা, আর সেখান থেকে একেবারে শুভেন্দু অধিকারী কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। কি বলবেন গোষ্ঠী দ্বন্দ্ব? বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমাদের আলাদা করে কিছু বলবার নেই। একটা দলের অভ্যন্তরে এরকম ধরনের নেতাদেরকে নিয়ে যখন দল তৈরি হয়, সেই দলের মধ্যে কামড়াকামড়ি থাকবে, এবং সেই কামড়াকামড়ি যখন একে অপরের থাকবে, তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে দুজনকে ডেকে নিয়ে এসে দুটো লজেন্স তাদের হাতে ধরিয়ে দেবে, ধরিয়ে দিয়ে তাদেরকে আবার চুপ করিয়ে দেবে। এটা আগেও দেখেছি, আবার ভবিষ্যতেও হবে। এর আগেও আমরা দেখেছি দিলীপ ঘোষের সঙ্গে অন্য নেতাদের কামড়াকামড়ি, এখন দেখছি সুকান্ত আর শুভেন্দুর মধ্যে কামড়াকামড়ি। এই কামড়াকামড়িগুলো চলতে থাকবে, এবং এই কামড়াকামড়ির সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে রাজনীতি, সাধারণ মানুষের ভালো থাকা, এগুলোর কোনো সম্পর্ক নেই। তাই এগুলো নিয়ে নতুন করে বলবার কিছু নেই। তবে একটা কথা বলতে হয়, দেখো এই কামড়াকামড়িগুলো হচ্ছেটা কেন? আসল বিষয়টা হচ্ছে যে শুভেন্দু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে ফার্স্ট্রেটেড উন্মাদ রাজনৈতিক একটা নেতৃত্ব, যার নিজস্ব কি লক্ষ্য, নিজে কি করতে চায় সেটা যেমন নিজেও জানে না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে না। কারণ শুভেন্দু অধিকারীকে মানুষ কেন, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস বা ভরসা করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে বেসিক কতগুলো প্রশ্নগুলোর মধ্যে সব থেকে বড় উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, তৃণমূল একটা নৈরাজ্য সৃষ্টিকারী রাজনৈতিক দল, তৃণমূলের আমলে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় প্রতিদিন খুনোখুনির রাজনীতি হচ্ছে, এবং একই রকম ভাবে যদি বলা যায় তৃণমূল সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। এই তৃণমূল এই কাজটা 2011 সালের পর থেকে প্রতিদিন তারা করতে শুরু করেছে এবং বাড়িয়েই চলেছে। আর এই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ 2-3টে নেতার মধ্যে একজন ছিল শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে এই দুর্নীতি, যার বিরুদ্ধে অগণতান্ত্রিক কার্যকলাপ, যার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করার সমস্ত রকম অভিযোগগুলো আছে, এবং সেই অভিযোগগুলোকে কাঁধে নিয়েই তিনি আরো বেটার অপরচুনিটির জন্য নিজেকে হাটে বিক্রি করে বিজেপি হয়েছেন। এবং সেই শুভেন্দু এখন পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ বানানোর জন্য তৃণমূল এবং তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলছেন। কেন মানুষ বিশ্বাস করবে? কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কালকে শুভেন্দু অধিকারী আসলে শুভেন্দু অধিকারীকে দেখলে তো সেই একই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের যে নৈরাজ্য, সেই নৈরাজ্যগুলোর কথাগুলো মনে পড়ে যায়। তাই শুভেন্দু অধিকারী যখন এই সমর্থনগুলো জনগণের পাচ্ছে না, তখন সে আরো বেশি ফার্স্ট্রেটেড, আরো বেশি উন্মাদ হয়ে যাচ্ছে। আর উল্টো দিকে সুকান্ত মজুমদার হচ্ছে সাধারণ বাংলার মানুষের কাছে তার একটা পারসেপশন তৈরি করবার সে চেষ্টা করেছিল। তিনি একজন শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, বরং একটু মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলেন। বিজেপির অন্যান্য নেতারা যখন কাটেঙ্গে বাটেঙ্গে এইসব বলেন, সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার একটু ভদ্রভাবে কথা বলেন। কিন্তু আসলে তো আরএসএস এর স্ক্রিপ্ট দ্বারা পরিচালিত, আরএসএস এর ঘৃণ্য নোংরা রাজনীতির স্ক্রিপ্ট দ্বারা পরিচালিত সেই সুকান্ত মজুমদারের মতো একটা শিক্ষিত ভদ্রতার মুখোশ পরা একজন মানুষ, তিনি তার আসলিয়াত এখন বাইরে বেরিয়ে আসছে। একটা দেশের মন্ত্রী হওয়া সত্ত্বেও সে খুন, হিংসা এবং এই যে বিভাজনের রাজনীতি, বিদ্রোহের রাজনীতি, মানে বিভাজনের রাজনীতি, এই রাজনীতিকে তিনি প্রমোট করছেন, আরএসএস এর স্ক্রিপ্ট মতো প্রমোট করছেন। এবং স্বাভাবিকভাবে এখানে সুকান্ত শুভেন্দুর নেতৃত্বের দ্বন্দ্ব হতে পারে। সেই নেতৃত্বের দ্বন্দ্বের মধ্য দিয়ে বাংলার মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মান বদলাবে না। আসলেই বাংলার মানুষ এখন বুঝতে পেরেছে যেটা হচ্ছে কি, একদিকে তৃণমূল কংগ্রেস যে সরকার চালাচ্ছে তার যে বিরুদ্ধে যে প্রতিটা জনবিরোধী নীতি, সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে যারা সংসদীয় গণতন্ত্রে, যাদেরকে মানুষ বিরোধী দল হিসাবে 77টা বিধানসভার আসন দিয়েছে, তাদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপটা হচ্ছে অনেকটা নিজেদের কামড়াকামড়িতে তারা ব্যস্ত।
মানুষের মধ্যে বিভাজনের রাজনীতিতে ব্যস্ত, হিংসা ঘৃণ্য যে আরএসএস এর রাজনীতি, সেই রাজনীতি রূপায়ণ করতে তারা ব্যস্ত। বাংলার মানুষের জন্য তারা কোনো কাজকর্ম করতে ব্যস্ত নয়, কারণ আরএসএস এর নির্দেশটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পলিটিক্যালি কোনো ডিস্টার্ব করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি যা খুশি তাই করুক, তোমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করো, ঘৃণা বিদ্বেষের রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, সংখ্যালঘু সংখ্যাগুরুর রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি করতে তোমরা ব্যস্ত থাকো, মানুষকে আরো এই জায়গাটাতে ইনভলভ রাখো। সেই কাজটাই তারা করছে, এবং বাংলার সচেতন মানুষ আমরা বিশ্বাস করি যে এই দুই রাজনীতির বাইরে দাঁড়িয়ে মানুষের রুটি রুজি রোজগারের রাজনীতি এবং আরএসএস এর ঘৃণ্য ব্লুপ্রিন্টের রাজনীতি থেকে বেরিয়ে আসবে। আপনার কথা প্রসঙ্গেই আসে, শুভেন্দু অধিকারী সম্প্রতি বললেন যে নন্দীগ্রামে তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য তিনি বিশ্রামাগার বিভিন্ন রকম প্রতিষ্ঠা করবেন। কি বলবেন, সেক্ষেত্রে সমর্থন করবেন? দেখো, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে অজস্র মন্দির, অজস্র মসজিদ মানুষ তার নিজের প্রয়োজনে নিজের উপাসনালয় অতীতেও তৈরি করেছে। নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে নন্দীগ্রামে মন্দির বা মসজিদ করার জন্য নয়, নন্দীগ্রামের সামগ্রিক যে উন্নয়ন, সে উন্নয়নের জন্য। এবং তাকে যখন ৭৭টা বিধানসভার বিধায়ক নিয়ে বিরোধী দলনেতা তৈরি করা হয়েছে, বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে সমস্ত জনবিরোধী নীতি আছে সেই নীতিগুলোর সমালোচনা করবার জন্য এবং বিকল্পের পথ দেখানোর জন্য। কিন্তু শুভেন্দু অধিকারী যে পাঠশালা থেকে আগে পড়ে এসেছিল, তৃণমূল কংগ্রেসের পাঠশালা, সেই পাঠশালাতেও দুর্নীতি, সেই পাঠশালাতেও হচ্ছে অগণতান্ত্রিক কার্যকলাপ, এবং এখন যে পাঠশালায় পড়ছে দুর্নীতি অগণতান্ত্রিক কার্যকলাপের সঙ্গে সঙ্গে এই পাঠশালাতে শেখানো হয় বিদ্বেষ বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি। তাই শুভেন্দু অধিকারী সেই রাজনীতি করতেই ব্যস্ত আছে। তাই ওদের যেটা কালচার, ওদের যেটা কাজ সেটা করছে, কিন্তু বাংলার মানুষকে প্রশ্ন তুলতে হবে, শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও প্রশ্ন করতে হবে। মন্দির মসজিদের প্রয়োজন হলে সেটা আমরা তৈরি করে নেব আমাদের নিজেদের প্রয়োজনে, কিন্তু বাংলার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেই নিডসটার ক্ষেত্রে তোমাদের ভূমিকা, তার কৈফিয়ত তোমরা দাও। বিভাজনের রাজনীতির প্রসঙ্গে আসি, বারংবার সংখ্যালঘু অত্যাচার নিয়ে বা সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমাদের দেশে প্রসঙ্গ উঠছে। সেখানে সম্প্রতি দেখলাম কোচবিহারে একজন মহিলাকে পুলিশ, আমি আবারও বলছি পুলিশ, স্বয়ং বাড়িতে ঢুকে হত্যা করলেন। আমরা উত্তরপ্রদেশে এরকম ঘটনা দেখেই এসেছি। তাহলে কি আজকে রাজ্যেও সংখ্যালঘুরা সেফ নয়? দেখো, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সেফ বলে যে প্রচারটা হয়, সেই প্রচারটা কারা করে? তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করে। রাজ্যের আপামর যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা প্রকৃতপক্ষে সেফ নয়। এখানে সংখ্যালঘু সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় টোটালি একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। দিল্লির ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে, আরএসএস এর ভয় দেখিয়ে, হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে তাদেরকে বাধ্য করেছে তাদের পক্ষে সমর্থন টানার জন্য। কিন্তু সামগ্রিকভাবে এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য সামগ্রিক কোনো কোনো যে উন্নয়ন, সে উন্নয়নের কাজটা করেনি। অতীতেও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে মাদ্রাসা যে শিক্ষার্থী, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থীরা যারা যখন অবস্থানে বসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে। এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন দাবি দাওয়াকে দমন করবার জন্য সব রকম অগণতান্ত্রিক কার্যকলাপ তারা করেছে। আর উল্টো দিকে মানুষকে দেখানোর জন্য কতকগুলো শাহজাহান তৈরি করেছে, কতকগুলো আরাবুল তৈরি করেছে, কতকগুলো শওকত তৈরি করেছে। এদের মতো কিছু গুন্ডাদের তৈরি করে দেখিয়ে দিয়েছে যে মুসলিমদেরকে বা সংখ্যালঘুদেরকে ক্ষমতায়ন করেছে। আসলে কতকগুলো গুন্ডা, কতগুলো লুঠেরা তৈরি করে দিয়েছে, তারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নয়। সংখ্যালঘু সম্প্রদায়কে প্রকৃতপক্ষে যদি ভালো রাখতে হয়, তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সামগ্রিক যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজটা করতে হবে। সেই উন্নয়নের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে গেছে। তাই নতুন করে কোচবিহারের ঘটনা দিয়ে প্রমাণ করার কোনো বিষয় নয়। গোটা ভারতবর্ষ জুড়ে একই রকম ভাবে যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, ডিপ্রাইভ হয়, নানা কারণে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদেরকে বাঁচতে বাধ্য করা হয়, পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেসের আমলেও বহু জায়গায় একই চিত্রই লক্ষ্য করা যায়। আপনার কথা প্রসঙ্গে আসি, সম্প্রতি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন, কারণ শুভেন্দু অধিকারী সর্বসমক্ষে তাকে জঙ্গি বলে আখ্যা দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এও বলেছেন যে শওকত মোল্লা কাশ্মীরের জঙ্গি পোষেন। কি বলবেন? দেখো, প্রথম কথা হচ্ছে শওকত মোল্লা কাশ্মীরের জঙ্গি পোষেন কি পোষেন না, সেটা তো আমি বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই। শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক দলটাকে রিপ্রেজেন্ট করে, বিজেপি এখন কেন্দ্রে ক্ষমতায় আছে, এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সে তো মানুষের পোশাক দেখে, মানুষের নাম দেখে, ধর্ম দেখে কে জঙ্গি আর কে ভারতের মানুষ তিনি খুঁজে পান।
শুভেন্দু অধিকারী যাক, অমিত শাহের সাহায্য নিক। আর শওকত মোল্লা সম্পর্কে নতুন করে কোনো সার্টিফিকেট দেওয়ার কিছু নেই। শওকত মোল্লা সম্পর্কে বাংলার সাধারণ মানুষ জানে, সেটা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণেই আমরা জেনেছি যে শওকত মোল্লা বোমা বাঁধে, শওকত মোল্লা এলাকায় হিংসা সৃষ্টি করে। তো এতদিন পর্যন্ত জানতাম যে শওকত মোল্লা একটা গুন্ডা এবং গুন্ডাদের নেতৃত্ব দেয় এবং বোমা টোমা বাঁধে এবং বোমা টোমা ফেলে, বিভিন্ন জায়গায় হিংসাত্মক কার্যকলাপ করে, তার রাজনীতির স্বার্থে, দুর্নীতির স্বার্থে এগুলো করে। এর থেকে বেশি কথা যদি শুভেন্দু অধিকারী তার প্রসঙ্গে বলতে থাকে, তাহলে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে তিনি যেটা বলছেন সেটাকে তাকে প্রমাণ করতে হবে। কিন্তু এটাও ঠিক যে শওকতের যেহেতু নামটা হচ্ছে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের, শওকতকে নিয়ে অজস্র অভিযোগ থাকবে, শওকতকে নিয়ে অজস্র, শওকতের যে হিংসাত্মক কার্যকলাপ ও শওকতের অন্যান্য বিষয় নিয়ে অজস্র অভিযোগ থাকবে। কিন্তু এটাও ঠিক যে শওকত মোল্লার নামটা যেহেতু একটা বিশেষ সম্প্রদায়ের, তাই শুভেন্দু অধিকারীর পক্ষে সম্ভব হয় খুব সহজে এই ধরনের দাগিয়ে দেওয়া যে ইসলাম ফোবিয়া, সেই ইসলাম ফোবিয়াকে এস্টাবলিশ করবার জন্য। কিন্তু আমার তো মনে হয় শওকত মোল্লার যা যা খারাপ গুণগুলো আছে, সেই খারাপ গুণগুলো শুভেন্দু অধিকারীর মতো নোংরা মানুষদের পাঠশালা থেকেই শেখা।